হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজ আমরা কোয়ান্টাম নাম্বার পড়ব। কোয়ান্টাম নাম্বার পড়ার জন্যে তোমাদের স্ট্রডিঞ্জার ইকুয়েশন আছে, কিন্তু স্ট্রডিঞ্জার ইকুয়েশন যদি আমরা এখন পড়ি তাহলে কোয়ান্টাম কেমিস্ট্রিটা আমাদের পড়তে হবে। কিন্তু তোমাদের 11-12-এ কেমিস্ট্রির এই স্ট্রডিঞ্জার ইকুয়েশন যদি আমি পড়াতে চাই তাহলে তোমাদের সেটা এই মুহূর্তে একটু কঠিন মনে হবে। তাই কিছুদিন তোমরা এগিয়ে যাও, তারপর অবশ্যই স্ট্রডিঞ্জার ইকুয়েশন আমি পরে অবশ্যই করিয়ে দেবো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। তো স্ট্রডিঞ্জার ইকুয়েশন আমরা যদি এখন নাও করি তাও কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টাম নাম্বার, অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার বুঝতে আশা করি কারো কোনো রকম প্রবলেম হবে না, ডেফিনেটলি হবে না। তো যাই হোক, কোয়ান্টাম নাম্বার চলো আমরা শুরু করি। তার মধ্যে আমি বলে রাখি, অলরেডি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমরা অলরেডি পড়ে নিয়েছি, তাই না? তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তো আমরা একদম শুরুর দিন থেকে বোর্ড থেকে পড়ে আসছি, তাই তো? তাহলে আমি এখানে এই প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখি, কোয়ান্টাম নাম্বার হচ্ছে গিয়ে চারটে, ঠিক আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে ডিনোট করি, এটা আমরা অনেকবার দেখেছি। আচ্ছা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কোথায় দেখেছিলাম না, সামারফিল্ড পড়ার সময় আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট পেয়েছিলাম, তাই তো? তো সামারফিল্ড পড়তে গিয়ে আমরা দেখেছিলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কে দিয়ে ডিনোট করছিলাম, তাই না? তো কে দিয়ে সামারফিল্ড কে দিয়ে এক্সপ্রেস করেছিলেন, কিন্তু তারপরে যখন আমরা ওয়েভ থিওরিতে আসছিলাম, মানে কোয়ান্টামেরই ওয়েভ থিওরিতে যখন আসছিলাম তখন মানে আসবো যখন পড়বো তখন দেখবো যে সেই কেটাকে আমরা এল দিয়ে এক্সপ্রেস করছি, এবং সেটা আমি তখন মেনশনও করেছিলাম সামারফিল্ড পড়ার সময়। যারা দেখোনি তারা ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা এম অর এম এল, এম সাবস্ক্রিপ্টে এল অর সিম্পল এম দিয়ে আমরা ডিনোট করি। আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। তো তার মধ্যে এই দুটো সম্পর্কে আমাদের অল্প একটু হলেও আইডিয়া আছে, তবু চলো আমরা একটু আইডিয়া ভালোভাবে নিয়ে নিই। ওকে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি না, আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম অরবিটটা মানে এরকম সেল থাকে, তো তাই না? এই যে সেলগুলো থাকে এইগুলোই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এই সেলগুলো কি কি আছে না, n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 আর কি আছে 6 আছে অ্যান্ড 7 আছে। এটা পুরোটা সারাউন্ড করে 7টা করে নিও, ঠিক আছে? n ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড n ইজ ইকুয়াল টু 7, এবং এদের নাম কি আছে আমরা পড়েছি ছোটবেলা থেকে, কে এল এম এন ও পি অ্যান্ড কিউ, আমরা এটা পড়েছি। এটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ যাদেরকে আমরা কি বলছি না এনার্জি স্টেশনারি এনার্জি অরবিট অর স্টেশনারি এনার্জি স্টেট আমরা পড়েছিলাম বোরের ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো যেটা 1 নাম্বার কক্ষপথ বা সেল, ঠিক আছে, সেল বা কক্ষপথ, তার তুলনায় 2 নাম্বার কক্ষপথটা সাইজে বড়, তার তুলনায় 3 নাম্বারটা আরো বড়, তারপরে 4 নাম্বারটা আরো বড়, এরকম করে যত আমি এন থেকে এন এর ভ্যালু যত ইনক্রিজ করছে সাইজ ফ্যাক্টরটা তত বাড়ছে, তাই না? তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি এক্সপ্রেস করছে না, সেলের সাইজ অফ দ্য সেল, এটাকে এক্সপ্রেস করছে, ঠিক আছে? বা উল্টো কথায় আমরা এটাকে এনার্জি স্টেশনারি এনার্জি স্টেটও তো বলি। তার মানে আমরা এটাও বলতে পারি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত ইনক্রিজ করছে এনার্জিটা তত ইনক্রিজ করছে, আমরা পড়েছিলাম, তাই না? আউটার মোস্ট সেলগুলো তত বেশি বেশি এনার্জি পায়, 1-এর চাইতে 2-এর এনার্জি বেশি, 2-এর চাইতে 3-এর এনার্জি বেশি, 3-এর চাইতে 4-এর এনার্জি বেশি। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যত ইনক্রিজ করবে ওই সেলটার বা ওই স্টেশনারি এনার্জি সেলটার এনার্জি তত ইনক্রিজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা কতগুলো আছে না, এন এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, এরাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে আমি লিখি 1 2 3 4 ডট 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 5 6 7। ওকে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ডিটারমাইন করছে না, সাইজ অফ দ্য সেল, তাই তো? সাইজ অফ দ্য সেল। এবার আসছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কি মনে রাখবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপর ডিপেন্ড করছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর কিভাবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিপেন্ড করছে আমরা এটা পড়েছিলাম, যে আমরা দেখেছিলাম এন যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয় তাহলে এল এর ভ্যালু হবে 0 টু n-1 পর্যন্ত, তাই না? তাই তো আমরা কে এর ভ্যালু দেখেছিলাম, কেটা কি দেখেছিলাম না, কে এর ভ্যালু হচ্ছিল 1 টু n পর্যন্ত,
তাই তো আমরা পড়েছি সামারফিল্ড পড়ার সময়। এবং কে এর সাথে এল এর রিলেশনটা কি ছিল না, এল ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ছিল কে মাইনাস ওয়ান। আমি বলেছিলাম কেটাকে আর মনে না রাখলেও চলবে, শুধু আমরা ওখান থেকে কনসেপ্ট কিসের নেবো না, শুধুমাত্র ওই অরবিটের কনসেপ্টটা নেবো, মানে সাবসেলের কনসেপ্টটা নেবো। ঠিক আছে, তো এখানে বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা নিয়ে অনেক কথা হয়েছিল, আমি এটা মুছে দিই। এখানে আমরা কি দেখেছিলাম, সামারফিল্ড বলেছিলেন যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তো তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি হবে না, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 to n minus 1, তাই না? এখানে n এর ভ্যালু কত 1, তাহলে n এর জায়গায় আমি কত বসাবো 0 to n minus 1, মানে n এর জায়গায় কত বসাবো 1, 1 minus 1 মানে কি 0, তো 0, তার মানে l এর ভ্যালু একটাই আছে শুধুমাত্র 0। তাহলে n এর ভ্যালু যদি 1 হয় l এর ভ্যালু 0। আরেকটা কথা কি বলেছিলাম, আরেকটা কথা বলেছিলাম n এর ভ্যালু যত হবে ততগুলো l এর ভ্যালু থাকবে, মানে n টাইমস l এর ভ্যালু থাকবে। n এর ভ্যালু যত হবে ততগুলো l এর ভ্যালু থাকবে। কিরকম না, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু দেখছি 0, মানে একটাই ভ্যালু তো নাকি। n এর ভ্যালু 2, 2 নম্বর কক্ষপথ, ঠিক আছে। তাহলে l এর ভ্যালু কি হবে না 0 to n minus 1, এখানে n এর মান 2 বসাবো, তো দেখো কি হচ্ছে না 0, তারপর এখানে n minus 1 মানে কত 2 minus 1, তার মানে কত হলো 1, তার মানে 0 আর 1 এর মাঝখানে আর কি পূর্ণ সংখ্যা আছে, কিছুই নেই, তার মানে এখানে এই দুটো মানই হবে। n এর ভ্যালু যদি 2 হয় তখন l এর কটা মান হবে না দুটো, কি কি না 0 and 1, বোঝা গেছে? ওকে, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কি হবে না 0 to n minus 1, n এর ভ্যালু 3 বসাও, দেখো কি হচ্ছে না 0, আর n minus 1 এর জায়গায় 3 minus 1, তার মানে কত হচ্ছে 2, তার মানে 0 আর 2। আচ্ছা 0 আর 2 এর মাঝখানে কোন পূর্ণ সংখ্যাটা আছে 1, তার মানে 1, তাহলে 0 1 and 2। ওকে ওকে, n এর ভ্যালু যদি 4 হয় তাহলে l is equal to 0 to 4 minus 1, ডাইরেক্ট লিখছি। ওকে, এত 2, ঠিক আছে, তাহলে 0 to 4 minus 1 মানে 3, 0 আর 3 এর মাঝখানে কোন কোন পূর্ণ সংখ্যাগুলো আছে 0 1 2 and 3, তাই না? 0 আর 3 এর মাঝখানে 1 and 2 সংখ্যা আছে, তার মানে 0 1 2 3 এরকম ভাবে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো n এর ভ্যালু যখন 1, l এর কটা ভ্যালু পেলাম একটাই, n এর ভ্যালু যখন 2 তখন l এর কটা ভ্যালু হচ্ছে দুটো, 0 and 1, ঠিক আছে। n এর ভ্যালু যখন 2 তখন l এর ভ্যালু হচ্ছে 0 and 1, মানে দুটো ভ্যালু। ওকে, n এর ভ্যালু যখন 3 তখন 0 1 and 2 তিনটে ভ্যালু, তাহলে 3 সাথে 3 মিললো, 4 তখন 0 1 2 3 চারটে ভ্যালু মিললো, বোঝা গেছে। n এর ভ্যালু যখন 5, n is equal to 5, তখন l কি কি হবে তাহলে 0 হবে 1 হবে 2 হবে 3 হবে 4 হবে, তাই তো, এ আর হবে না। ঠিক আছে, এখানেই আমরা রেস্ট্রিকশন লাগিয়ে দিচ্ছি যে n এর ভ্যালু n-1 অবধি বলছি, ঠিক আছে, কিন্তু n এর ভ্যালুটা 3 এর চাইতে বেশি আর হয় না। ওকে, কি বলছি, n এর ভ্যালুটা 3 এর চাইতে বেশি হয়, অ্যাকচুয়ালি হয়, হয় না নয়, হয়, ঠিক আছে, কিন্তু ওই ভ্যালু মানে ওই সাবসেলগুলোকে আর ডিস্টিংগুইশ করা যায় না, মানে n এর ভ্যালু 3, এর থেকে n এর ভ্যালু যখন 4 হয়ে যাবে, এটা 4 হবে, তো এই 4 সাবসেলটাই 3 এর সাথে ওভারল্যাপ করে থাকে, তাকে আর আলাদা করে ডিস্টিংগুইশ করা যায় না। ঠিক আছে, n এর ভ্যালু যখন 6 তখন l এর ভ্যালু কি কি হওয়া উচিত 0 1 2 3 4 5 6 নয় সরি, এই 4 আর 5 অ্যাকচুয়ালি 3 এর সাথে ওভারল্যাপ করে থাকে, তাই 4 আর 5 কে আর খুঁজে পাওয়া যায় না। তাই আমরা সহজ ভাষায় কি বলবো যে n এর ভ্যালু 3 এর বেশি আর হবে না। ওকে, 0 1 2 and 3 এর বেশি হবে না। ক্লিয়ার হয়েছে? 6 লিখলেও তাই, 0 1 2 3, 7 লিখলেও তাই, কি লিখবো n এর ভ্যালু যখন 7 তখন l এর ভ্যালু কি লিখবো 0 1 2 and 3, এর বেশি আর লিখবো না। ক্লিয়ার হয়েছে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার দেখো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি মিন করছে, কি দেখাচ্ছে, আমরা পড়েছি, কি পড়েছি রিকল করো, দেখো কি মনে পড়ছে। আমরা পড়েছিলাম l এর ভ্যালু যখন 1, l এর ভ্যালু 0, তো এটা কেমন দেখতে হবে, এরকম বৃত্তাকার, তাই না, সার্কেল আমরা দেখেছিলাম। এখানে দেখেছিলাম n এর ভ্যালু 1 and k এর ভ্যালু 1, দেখেছিলাম না, যখন দুটোর ভ্যালু সেম হয়ে যায় তখন সেটা সার্কেলে পরিণত হয়, আমরা সামারফিল্ডে দেখেছি। আর k এর ভ্যালু 1 কথার মানে কি, l এর ভ্যালু 0, k কে আমরা আর মনে রাখবো না, এবার কাকে মনে রাখবো, l কে মনে রাখবো, তাই না, n এর ভ্যালু 1 যখন l এর ভ্যালু 0।
ওকে, এন এর ভ্যালু যখন 2 তখন আমরা কি দেখেছিলাম, এন এর ভ্যালু যখন 2, এল এর ভ্যালু 0 অ্যান্ড 1 দুটো হবে তো, এল এর ভ্যালুটা যখন 1 তখন সেটা সার্কেল, আর এল এর ভ্যালুটা যখন 0 তখন সেটা ইলিপ্টিক্যাল পাথ। মনে আছে? এন এর ভ্যালু যখন 2, এল এর ভ্যালু যদি 0 হয় তখন সেটা এক্লিপস। ওকে ওকে, 3 নাম্বারটা কি ছিল না, n is equal to 3 and l is equal to 2, সেটা হচ্ছিল গিয়ে একটা সার্কেল, তাই না? তারপরের ভ্যালুটা কি ছিল, ইলিপ্টিক্যাল পাথ, তারপরটা আরো বড় এক্লিপস, তাই না? n এর ভ্যালু ঠিক করে, এটা হচ্ছে গিয়ে n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3, l এর ভ্যালু 2, এটা হচ্ছিল গিয়ে সার্কেল। ওকে ওকে, তারপরেরটা এটা হচ্ছে n এর ভ্যালু 3 বাট l এর ভ্যালু 1, আর এখানে লিখলাম, হ্যাঁ, n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, আর একটা 0 আছে তো নাকি, n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 0, সেটা ফুললি এক্লিপস। বোঝা গেছে? সিমিলারলি n is equal to 4, তার সাবসেলগুলো লেখো। এবার দেখো, তাহলে এটা একটা সেল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা 2 নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা 3 নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 4 নাম্বারটি কি হবে, এটা হচ্ছে গিয়ে একটা, দুটো, চারটে সেল হলো, 1 2 3 4, চারটে সাবসেট, তাই না? এর n is equal to 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমরা দেখছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেলটার সাইজ ডিটারমাইন করছিল, যখন 1 তখন সাইজে ছোট, যখন 2 সাইজে একটু বড়, এটা একটু বড় আঁকা উচিত ছিল আমার, যাই হোক, যখন 3 তখন সাইজে আরো একটু বড়, যখন 4 সাইজে তখন আরো বড়, 5 যখন সাইজে আরো বড়। আমরা দেখছিলাম তো যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে তত সেলটার সাইজ ইনক্রিজ করবে। এটা ভালো করে বুঝে নাও, এটা সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? এবার আমরা কি দেখছি, প্রত্যেকটা সেলের আবার কিছু সাবসেল আছে, সেটাই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, কি না, এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0, মানে এর একটাই সাবসেল, যেটা সেল সেটাই সাবসেল, মানে একটাই অরবিট, মানে একটাই সেল আর কি। ওকে, যখন 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তখন তার দুটো সাবসেল, একটা হচ্ছে সার্কুলার পাথ, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ, তাই তো? যখন 2 তখন আমরা দেখতে পাচ্ছি একটা সার্কুলার পাথ যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 1, আর যেটা 0 সেটা হচ্ছে কি আমার এক্লিপস। ওকে, যখন 3 তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন তিনটে, তার মানে n এর ভ্যালু যত ততগুলো সাবসেল। ওকে, তাহলে n এর ভ্যালু যখন 3 তখন তিনটে সাবসেল আছে, 1 2 3, বোঝা যাচ্ছে? তিনটে সাবসেল। এই তিনটে সাবসেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি n এর ভ্যালুটা 3, তো l এর ভ্যালুটা ঠিক তার থেকে যখন 1 কম, মানে কত, 2, যখন 2 তখন সেটা হচ্ছিল কি সার্কেল। 2 এর চাইতে যখনই একটু কমে গেল তখন সেটা একটু এক্লিপস, যখন সেটা 0 হয়ে গেল তখন আরো অনেক বেশি এক্লিপস, মানে তার উৎকেন্দ্রতাটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এসেন্ট্রিসিটিটা বেড়ে যাচ্ছে। বোঝা গেছে? 4 এর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে n is equal to 4, l is equal to 3, 4 3 মানে জাস্ট n minus 1, সেটা হচ্ছে কি সার্কেল। যখন l is equal to 2 তখন তার সেটা সার্কেল থেকে একটু কি হয়ে গেল, এক্লিপসে পরিণত হলো। যখন l is equal to 1 তখন ওর চাইতে একটু বেশি এক্লিপস হলো। যখন l is equal to 0 তখন দেখো তার এসেন্ট্রিসিটিটা অনেক বেড়ে গেছে, সেটা খুব ভালো উপবৃত্ততে পরিণত হয়েছে। মানে এল এর ভ্যালু তাহলে কি ডিসাইড করছে, এল এর ভ্যালু সাবসেলের শেপ ডিসাইড করছে। ক্লিয়ার? এন এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিসাইড করছিল সাইজ, বড় হবে না ছোট হবে। ওকে, আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেটা কি ডিসাইড করছে, সেটা ডিসাইড করছে শেপ। শেপটা কি হবে, সাবসেলটা শেপটা কি হবে। এন হচ্ছে গিয়ে তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে গিয়ে সেল। ওকে, আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে গিয়ে সাবসেল। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে গিয়ে সাবসেল। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেলের সাইজ ডিটারমাইন করছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি ডিটারমাইন করছে, সাবসেলের শেপটা। ওকে, যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা জাস্ট n-1 তখন সেটা সার্কেল, সে যেই হোক না কেন। দেখো এটা n-1, 1 তো n-1 মানে 0, সার্কেল। এটা দেখো n is equal to 3, l is equal to 2, n-1 তো 2 মানে কি
3 চাইতে 1 কম মানে n-1 সেটা সার্কেল। এখানেও দেখো 2, এটা l = 1 সার্কেল, এটা 4, l = 3 মানে সার্কেল। তাহলে n এর ভ্যালু যত হবে, l এর ভ্যালুটা যদি ঠিক তার 1 কম হয়ে যায় তখন সেই সাবসেলটা ডেফিনেটলি সার্কেল। l এর ভ্যালুটা যত ডিক্রিজ করবে, 2 থেকে 1 হয়েছে সেটা সার্কেল থেকে উপবৃত্ত হয়েছে, 1 থেকে আবার 0 হয়েছে, উপবৃত্তের ইসেন্ট্রিসিটি অনেক বেড়ে গেছে, মানে উপবৃত্তটা তত ভালো উপবৃত্ত হবে। l এর ভ্যালু যত বেশি থাকবে তত সেটা টুয়ার্ডস সার্কেলের দিকে যাবে, আর যত কম হবে সেটা তত ভালো ইলিপ্টিক্যাল পাথের দিকে যাবে। বোঝা গেছে? তার মানে এলটা কি ডিসাইড করলো? সাবসেলটার শেপ। বোঝা গেছে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তাহলে শেপ ডিটারমাইন করছে। ক্লিয়ার? ওকে, এইবার আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা মুছি কেমন? তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম অর এমএল এই দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? এতক্ষণ ধরে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আমরা দেখতে পেলাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। সিমিলারলি আমরা এখন দেখতে পাবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাও এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। কিভাবে? দেখো, আমরা কি দেখলাম? এন এর ভ্যালু যখন 1 তখন এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, দেখলাম এটা অলরেডি। এন এর ভ্যালু যখন 2 তখন এল এর দুটো ভ্যালু পাবো, এল এর ভ্যালু হবে 0 and 1, পেলাম। ওকে, এন এর ভ্যালু যখন 3 তখন এল এর তিনটে ভ্যালু পাবো, 0, 1 and 2, ক্লিয়ার? এন এর ভ্যালু যখন 4 তখন এল এর চারটে ভ্যালু পাবো, 0, 1, 2 and 3। এতটা বোঝা গেছে? এতটা ক্লিয়ার হয়েছে? এর মাঝখানে আমি আরেকটা কথা বলে দিই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে, আগের দিন বলেছিলাম, আজকেও আরেকবার বলে দিই, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এল এর এই যে ভ্যালুগুলো আমি দেখতে পাচ্ছি, এদের একটা নাম আছে। এল যখন 0 তখন আমি তাকে বলবো এস, তার নাম দিলাম কি? এস। এস আচ্ছা বলছি, 1 যখন তখন হচ্ছে পি, 2 ডি, 3 সরি হ্যাঁ ডি, আর 3টা হচ্ছে কি এফ। সেরকম 4 যখন হবে, আমরা বলছিলাম 4টা অ্যাকচুয়ালি 3-এর উপর ওভারল্যাপ করে যায়, কিন্তু তবুও যখন পরে জানতে পারবে তখন দেখতে পাবে যে 4কে আমরা জি, তারপর এইচ, 5 হলে এইচ, এইরকম দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো যাই হোক, এখানে লেখাটা উচিত নয়, কেননা এখানে এন এর ভ্যালু আমি 4 লিখেছি, তাহলে এর ভ্যালু 3 হবে। এন এর ভ্যালু যদি 5 হয় তখন এল এর ভ্যালু কি হবে? 0, 1, 2, কতগুলো হবে? 5, তার মানে n-1 পর্যন্ত। n-1 মানে কত? 4 অবধি, 1, 2, 3 and 4, তাই না? n এর ভ্যালু 5 এর জন্য এল এর ভ্যালু 5টা হবে, 1, 2, 3, 4, 5। কত থেকে কত পর্যন্ত? না 0 to n-1, ক্লিয়ার? দেন 0টাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এস, এটা পি, ডি, এফ, এটাকে দেবো জি, ঠিক আছে? যদিও 4 পাওয়া যায় না তবু আমরা কি বলবো? জি। তারপর একটা এইচ, মানে এন এর ভ্যালু যখন 6 তখন কি হবে? এল এর ভ্যালু 0, 1, 2, 3, 4, 5, এই 5টা হয়ে যাবে এইচ। বোঝা গেছে? বাকিগুলো কি হবে? এস, পি, ডি, এফ, জি। যদিও 4 আর 5কে বারবার বলছি, 4 আর 5কে আমরা খুঁজে পাই না, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই এলটাকে আমরা বলতে পারি এস, এটা কি বলবো? এস অ্যান্ড 1কে বলবো পি, ওকে? এটা হচ্ছে এস, পি অ্যান্ড ডি, এস, পি, ডি, এফ, এস, পি, ডি, এফ, 4কে লেখার দরকার নেই, এস, পি, ডি, এফ, এস, পি, ডি, এফ, জি, ক্লিয়ার? এবার কি আসছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এমএল দিয়ে ডিনোট করি। দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে, মনে করতে হবে না, তোমরা এমনি বুঝতে পারবে, ফিজিক্স তোমরা পড়েছো বা ছোটবেলাকার ক্লাসেও তোমরা পড়েছো। মনে করো এটা একটা লোহার বা কোনো একটা ধাতু, ঠিক আছে? কোনো একটা ধাতব দণ্ড, একে যদি আমি তার দিয়ে এরকম করে পাক দিই তাহলে এটা কিসে পরিণত হবে বলো তো? তার দিয়ে কোনো একটা লোহার দণ্ডকে বা কোনো একটা তাপ পরিবাহী দণ্ডকে যদি আমরা তার দিয়ে এরকম করে পাক দিই তাহলে সেটার একটা পার্টিকুলার নাম আছে। কি নাম বলো তো? সলিনয়েড, তাই না? ওকে, আচ্ছা
নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় তো নাকি? ইলেকট্রনগুলো তো, এটা নিউক্লিয়াস হলে এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় তো দেখতে। আর নিউক্লিয়াসটা অত্যন্ত রিজিড, আমরা এটা পড়েছি। তাই নিউক্লিয়াস যদি রিজিড হয়, তার চারপাশে যদি ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, তার ঘোরাচ্ছি, তার মানে তার থেকে তো ইলেকট্রিসিটি পাঠাবো, তাই না? আর ইলেকট্রন, তারও তো একটা ইলেকট্রিক্যাল চার্জ আছে, ইলেকট্রিসিটি আছে, তাই না? তাহলে এটাকেও আমি বলতে পারি ওয়ান কাইন্ড অফ সলিনয়েড। ভেতরে নিউক্লিয়াসটা রিজিড একটা সিস্টেম, তার চারপাশে তার দিয়ে পাকানোর মতো ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে। পাথটা দেখতে পাওয়া যায় না, ইলেকট্রনটা এত ফাস্ট ঘোরে, ইলেকট্রনের ভেলোসিটি আমরা দেখেছি প্রায় লাইটের সমান, তাই না? এত ফাস্ট তার চারপাশে ঘুরে, দেখে মনে হবে যেন কি একটা সলিনয়েড, তাই না? আচ্ছা, সলিনয়েড পড়ার পরে তোমরা কি পড়েছো? তোমরা দেখেছো যে এটাকে যখন আমরা তার দিয়ে পাক দিয়ে তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাঠাই, তখন সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। পড়েছো কি না? তার মানে সিমিলারলি এখানেও তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার এটা মনে করো না যে ওটা খুব স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রনের চার্জ আর কত, 10⁻⁻10 ESU পড়েছিলাম না আমরা? তাহলে এত যার ছোট্ট, মানে এত কম যার চার্জ, তার ম্যাগনেটিক যে ফিল্ডটা তৈরি হবে সেটাও অত্যন্ত উইক, কিন্তু হবে তো, উইক হলেও হবে, তাই না? তাহলে এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, একটা মনে করো বড় ম্যাগনেটের পাশে তুমি যদি একটা ছোট ম্যাগনেটকে নিয়ে আসো, তাহলে ওই ছোট ম্যাগনেট আর বড় ম্যাগনেটের মধ্যে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাও? অবশ্যই পাও। কি দেখতে পাও না, বড় ম্যাগনেটটার পাশে যদি ছোট ম্যাগনেটটাকে নিয়ে আসি, তো যাই হোক, এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, এরও যদি এটা নর্থ হয়, এটা সাউথ হয়, তাহলে নর্থ নর্থ পরস্পরকে কি করবে? রিপেল করবে। আবার যদি উল্টো ঘুরিয়ে দিই, এটা মনে করো সাউথ হয়ে গেল, এটা নর্থ হয়ে গেল, তাহলে কি করবে? অ্যাট্রাক্ট করবে, তাই না? হয়তো। আচ্ছা, আমরা দেখেছি যে এই চুম্বক ক্ষেত্রের একদম মাঝখানে খুব একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কিছু কাজ করে না, আমরা এটা পড়েছিলাম তো। এই কথাগুলো এখানে কাজে লাগবে। ওকে, তুমি যদি একটা বাইরের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করো, আমি ছবিটা আঁকছি একটু। আচ্ছা, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? নিজেদের খাতায় লেখা আছে, ওখান থেকে একটু দেখো। মনে করো সাপোজ আমি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, ঠিক আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম। এখানে আমি একটা অ্যাটমকে রেখেছি যার নিউক্লিয়াস এবং ইলেকট্রনটা ঘুরছে। আমি কি বললাম? এটা জাস্ট লাইক সলিনয়েড, তার মানে এর চারপাশে একটা টিনি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, আমি যখন বাইরের থেকে কোনো ম্যাগনেটিক ফিল্ড তাকে দিচ্ছি, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটার রেসপেক্টে এ তো সাড়া দেবে। হয় এই ম্যাগনেটিক ফিল্ডটা যে ডাইরেকশনে কাজ করছে ও সেম ডাইরেকশনে কাজ করবে, কিংবা এই ম্যাগনেটিক ফিল্ডটা যে ডাইরেকশনে কাজ করছে ও ঠিক তার অপোজিটে কাজ করবে, কিংবা কোনো দিকেই কাজ করবে না, তাই না? এই তিন রকম সিস্টেম হতে পারে। ক্লিয়ার? এই ব্যাপারগুলো এখানে হয়। ওকে, দেখো এখানে L ইজ ইকুয়াল টু 0 যেটা, ওকে, দেখা যায় যে এর ম্যাগনেটিক ফিল্ড চারদিকেই, মানে চতুর্দিকেই বিন্যস্ত থাকে। এর ম্যাগনেটিক ফিল্ড পার্টিকুলার কোনো ডাইরেকশনে যায় না, এটা চতুর্দিকেই বিন্যস্ত থাকে। তাহলে যদি চতুর্দিকে বিন্যস্ত থাকে, তাহলে ML ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। ক্লিয়ার হয়েছে? ML 0। ওকে, এখানে দেখো L এর ভ্যালু 0 অ্যান্ড 1। এই 0-র জন্যও আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো, 1-এর জন্যও ম্যাগনেটিক ফিল্ড পাবো। ক্লিয়ার? কিরকম বলছি? L এর ভ্যালু যখন 0, তখন ML এর ভ্যালুও হবে গিয়ে 0। ওকে, L এর ভ্যালু যখন 1, পরিষ্কার করে এখানে L এর ভ্যালু 0 মানে পাশেই লিখছি S, আর যখন 1 তখন লিখছি P। ওকে, তাহলে যখন 0 তখন ML এর ভ্যালু 0, যখন 1 L ইজ ইকুয়াল টু 1 মানে P, তখন ML এর ভ্যালু হচ্ছে গিয়ে 3টে পাবো, -1, 0, +1। কিভাবে পাচ্ছি বলছি। ML এর ভ্যালু L এর ওপর ডিপেন্ড করবে, L এর মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ওপর ML এর ভ্যালু মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিপেন্ড করবে। কি হবে না, L এর যে কোনো ভ্যালুর জন্য ML এর ভ্যালু হবে -L টু +L। বোঝা গেছে? L এর ভ্যালু যদি 0 হয় তাহলে -L থেকে +L, এর যদি 0 হয় তাহলে -0 টু +0, মানে তো শুধু 0ই। ওকে, সেই জন্য এখানেও 0 লিখলাম, এখানেও 0 লিখলাম। L এর 0 ভ্যালুর জন্য ML এর ভ্যালু 0 লিখলাম। কিন্তু L এর ভ্যালু যদি 1 হয়, তাহলে ML এর ভ্যালু কি হবে? -L টু +L, তার মানে -1 থেকে +1। দেখো, -1 থেকে +1, -1 মাঝখানে কি থাকে?
0, তারপরে কি হয় +1, বোঝা গেছে? তাহলে এল এর 1 যদি ভ্যালু হয় তাহলে এম এল এর ভ্যালু কটা পাবো না 3টে, -1, 0 অ্যান্ড +1। ক্লিয়ার? তাহলে এই যে মাইনাস আর প্লাস বলছি, এবার ভেবে নিও না এই মাইনাসটা চার্জ বা প্লাসটা চার্জ, মানে ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ, এবং কোনো চার্জ নয়। মাইনাস আর প্লাস কি মিন করবে? আমি কি বললাম যে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি দিই তাহলে এই ইলেকট্রনটা হয় এর ডাইরেকশনে কাজ করবে, এটা যে ডাইরেকশন এও সেই ডাইরেকশনেই থাকবে। যদি সেম ডাইরেকশনে থাকে, দুটো যদি সেম ডাইরেকশনে থাকে, অর্থাৎ তুমি বাইরের থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছ তার ডাইরেকশন অভিমুখ যেদিকে, অভিমুখ তো আছে নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ, কিছু তো অভিমুখ আছে, এর ডাইরেকশন আর এর ডাইরেকশন দুটো যদি একই সেম ডাইরেকশন হয়ে যায় তখন তাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করি। ওকে, যদি সেটা মাইনাস মানে অপোজ করে যায়, মানে এর ডাইরেকশন তুমি যে ডাইরেকশনে দিচ্ছ এটা ধরো তার বিপরীত ডাইরেকশনে কাজ করছে। আমরা তো জানি সলিনয়েড মানে পাকটা যে ডাইরেকশনে দিই, মানে মনে করো আমরা তো পড়েছিলাম এরকম, তাই না? এরকম পড়েছিলাম না যে যদি পাকটা এইভাবে দেওয়া হয়, অ্যান্টি ক্লকওয়াইজ পাক দেওয়া হয় তাহলে সেখানে নর্থ পোল তৈরি হয়, যদি ক্লকওয়াইজ পাক দেওয়া হয় তাহলে সাউথ পোল তৈরি হয়। আমরা এটা পড়েছিলাম না? এরকম পড়েছিলাম তো। তাহলে মনে করো ইলেকট্রনটা যে ডাইরেকশনে ঘুরছে তাতে এতে নর্থ পোল তৈরি হয়েছে, আর এটাও নর্থ, সাপোজ ইমাজিন করো, তাহলে দুটো একই ডাইরেকশনে সেম ডাইরেকশনে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করছি। যদি অপোজ হয়ে যায়, উল্টো হয়ে যায়, তখন সেটাকে মাইনাস দিয়ে ডিনোট করব। আর যদি কোনো দিকে মানে অপোজ বা অ্যালাইন কিছু না হয়, ওর সাথে প্যারালাল হয়ে যায়, তখন কি বলবো? তখন তাকে বলবো মানে এইভাবে যদি থাকে, মনে করো মানে একই দিকে যাচ্ছে সেটাকে এরকম দেখালাম, অপোজিট সাইডে দেখা যাচ্ছে সেটাকে এইভাবে দেখাচ্ছি, আর যদি তার সাথে এইভাবে চলে যায় তখন তাকে আমরা 0 দিয়ে দেখাবো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে প্লাস আর মাইনাস ডাজন্ট মিন যে ওটা চার্জ বোঝাচ্ছে, ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ, এসব কিছু বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? যে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে ওই অ্যাটমটা কোন ডাইরেকশনে থাকছে, ওই ডাইরেকশনটা দেখাচ্ছে, দিকটা, অভিমুখটা বোঝাচ্ছে। বোঝা গেছে? তাহলে অভিমুখটা কিসের বোঝাচ্ছে না, এই যে সাবসেলগুলো বলছি, এল এর যে ভ্যালুগুলো 0, 1 এসব আমি বলছি, তাদের অভিমুখের কথা বলছি। ক্লিয়ার? তাহলে দেখো, যখন এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ছিল তখন তাকে সেল বলছিলাম, যখন মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হয়ে গেল তখন তাকে সাবসেল বলছি। এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারেরও তো আরো ভাগ হচ্ছে, এদেরকে আমরা বলবো অরবাইটাল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে এদেরকে এবার থেকে আমরা বলবো অরবাইটাল। তাহলে দেখো এল এর ভ্যালু এখানে দুটো 0 and 1, 0-র জন্য এল এর ভ্যালু 0-র জন্য এম এল এর ভ্যালু 0 একটা, আর এল এর ভ্যালু 1 তো আছে, তার জন্য কি হবে -1, 0, +1। ক্লিয়ার হয়েছে? মানে 3টে অরবাইটাল পাচ্ছি। ক্লিয়ার? ওকে, দেখো এটা করছি, এটা আরো ভালো বুঝতে পারবে। এখানে এল এর ভ্যালু কি কি আছে? এল এর ভ্যালু আছে 0, 1 and 2, তাই না? মানে এস, পি অ্যান্ড ডি, 3টে সাবসেল আছে, এস, পি অ্যান্ড ডি 3টে সাবসেল আছে। ওকে, তাহলে এল এর ভ্যালু যখন 0, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বার করতে হবে। এল এর ভ্যালু যখন 0 তখন এম এল এর ভ্যালু কি হবে? -L to +L, মানে 0ই হবে, তাই তো? ওকে, এল এর ভ্যালু যখন 1 তখন এম এল এর ভ্যালু কি হবে? -L to +L, তাহলে এম এল লেখো, নিচে লেখো এম এল ইজ ইকুয়াল টু -1, 0 and +1, 3টে। ওকে, এল এর ভ্যালু যখন হবে গিয়ে 2 তখন এম এল এর ভ্যালু কি হবে? সিমিলারলি -L to +L, এখানে এল এর ভ্যালু কত? 2, তাহলে -2 to +2, তাহলে -2 থেকে +2 লিখতে গেলে কি কি লিখবো? -2, -1, 0, +1 and +2, তাই তো? তাহলে কটা ভ্যালু পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 5টা ভ্যালু পাচ্ছি। সিমিলারলি তাহলে এখানে করো, এখানে তাহলে 5টা অরবিট পেলাম, ঠিক আছে? তাহলে এখানে করো, এল এর ভ্যালু যখন 0, প্রত্যেকটা যতগুলো এল এর ভ্যালু আছে, যতগুলো সাবসেল আছে, তাদের সেইভাবে অরবিটগুলো আবার তৈরি হবে। ক্লিয়ার? মানে এখানে এরকম ভেবে নিও না এন এর ভ্যালু 4 মানে এল এর ভ্যালু 3, এল এর ভ্যালু 3 নয়, এন এর ভ্যালু 4 মানে এল এর তো 4টে ভ্যালু থাকবে, 0, 1, 2 and 3। তো 0-র জন্য আমাকে আলাদা করে বের করতে হবে, 1 এর জন্য আলাদা করে বের করতে হবে, 2 এর জন্য আলাদা বের করতে হবে, 3-র জন্য আলাদা বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এল এর ভ্যালু যখন 0, এই 0টা নিয়ে কাজ করছি, মানে এস এর কথা যখন বলছি তখন এম এল এর ভ্যালু কি হবে? 0, মানে এটা একটাই অরবিট আছে। ওকে ওকে, এবার দেখো এল এর ভ্যালু যখন 2 তখন 1 ফার্স্টে নি। ওকে, 1 মানে কোন সাবসেলের কথা বলা হচ্ছে? পি এর কথা বলা হচ্ছে।
তাহলে ml এর ভ্যালু হবে গিয়ে কি -1 0 অ্যান্ড +1। ক্লিয়ার? যখন l এর ভ্যালু 2 তখন ml এর ভ্যালু কি হবে নিজে নিজে লেখো -2 -1 0 +1 অ্যান্ড +2। ক্লিয়ার? l এর ভ্যালু যখন 3 আমি 5টা মুছে দিচ্ছি, ঠিক আছে? l এর ভ্যালু যখন 3 তখন কি হবে ml এর ভ্যালু কি হবে -3 -2 -1 0 +1 +2। ক্লিয়ার হয়েছে? দেখো আবার রিপিট করছি, n এর ভ্যালু যখন 1 তখন l এর ভ্যালু 0, মানে s এর কথা হচ্ছে, ml এর ক্ষেত্রে একটাই অরবিট, অরবিটকে আমরা এই রকম একটা স্কোয়ার করে দেখাবো, ঠিক আছে? একটাই অরবিট। ওকে, তাহলে এইটা হলো গিয়ে 1s অরবিট, 1s অরবিটাল। ক্লিয়ার হয়েছে? 1s অরবিটাল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 মানে 1 নাম্বার কক্ষপথে একটাই মাত্র অরবিটাল আছে। ক্লিয়ার? n এর ভ্যালু যখন 2 তখন l এর দুটো ভ্যালু পাচ্ছি s and p 0 and 1। ওকে, তাহলে যখন 0 তখন তার অরবিটের সংখ্যা কত? দেখো ml এর একটাই ভ্যালু আছে, এই mlটাই ডিনোট করে দেবে সেটা অরবিটাল, কটা অরবিটাল থাকবে এবং অরবিটালটার অভিমুখটা কোন দিকে হবে। অরবিটালটার এই বাইরের যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছি তার রেসপেক্টে তার অভিমুখটা কোন দিকে হবে। ক্লিয়ার? তাহলে দেখো l এর ভ্যালু যখন 0 তখন mটাও তো 0, একটাই অরবিট। l এর ভ্যালু যখন 1 তখন কটা অরবিটাল পাচ্ছি? অরবিটাল, সরি ভুল বলছি, আমি অরবিট অরবিট বলছি বারবার। অরবিটাল, এই দেখো তিনটে অরবিটাল, -1 0 +1, এটা -1 0 +1, যেটা যা খুশি লিখতে পারো, এটা +1 0 -1 যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু মনে রাখবে প্লাস মানে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে যাচ্ছে, আর মাইনাস মানে হচ্ছে অপোজিটে যাচ্ছে, আর 0 মানে কোনো দিকেই যাচ্ছে না। ঠিক আছে, এটাই। l এর ভ্যালু যখন 3 তখন ml একটা ভ্যালু, তাই না? l এর ভ্যালু যখন 1 তখন তিনটে অরবিটাল, আর যখন 2 তখন কটা অরবিটাল পাচ্ছি? 5টা, 1 2 3 4 5, -2 -1 0 +1 +2। ক্লিয়ার হয়েছে? ওকে, l এর ভ্যালু যখন দেখো n ইকুয়াল 4 এর কথা বলছি, l এর ভ্যালু যখন 0 m 0 মানে একটা, l যখন 1 তখন কটা পেয়েছি? তিনটে, l যখন 2 তখন কটা পেয়েছি? 5টা, 1 2 3 4 5টা। ওকে, যখন 3 এর কথা বলছি তখন 7টা পেয়েছি, দেখো -l থেকে +l, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? যখন l এর ভ্যালু 0 তাকে s বলছি, যখন 1 তখন তাকে p বলছি, যখন 2 তখন তাকে d বলছি, তাই তো? সিমিলারলি এটাও sp, এটা হচ্ছে কি 2 যখন তখন d, আর 3 যখন তখন f। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? নিজের খাতায় ভালোভাবে বুঝতে পেরেছো? আমি ফ্রেশ করে আরেকবার লিখছি। দেখো n এর ভ্যালু যখন 1 তখন l is equal to only 0 0 to n minus 1 0 to, এখানে লিখছি n, l এর ভ্যালু হবে 0 to n minus 1, তাই না? তাহলে 0 to n minus 1 মানে only 0। সেক্ষেত্রে ml এর ভ্যালু হবে, ml এর ভ্যালু হচ্ছে গিয়ে -l2 +l পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যত হবে l এর ভ্যালু 0 to n minus 1 পর্যন্ত হবে, মানে nটা ভ্যালু থাকবে। ওকে, ml এর ভ্যালু কি হবে? -l2 +l, মানে l এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে ml এর ভ্যালু, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। ক্লিয়ার? তাহলে n এর ভ্যালু যখন 1, l এর ভ্যালু 0 0 মানে আমরা সঙ্গে সঙ্গে লিখে দেবো s। তাহলে s এর কটা অরবিট আছে? একটাই মাত্র, 0 তো, mlটা 0 -l2 +l মানে 0 only 0। তার মানে এখানে কটা অরবিট আছে? একটাই মাত্র অরবিট আছে। এরকম করে লিখে দাও, একটাই অরবিট আছে, সেটাকে আমরা বলছি 1s। ক্লিয়ার হয়েছে? এটার নাম হচ্ছে 1s। ওকে, n এর ভ্যালু যখন 2 তখন n এর কি কি ভ্যালু পাবো? 0 and 1, 0 to n minus 1, তাহলে 0 and 1। ওকে, তাহলে l এর ভ্যালু যখন 0 তখন ml এর ভ্যালু কি হবে? না 0 হবে, -l2 +l। l এর ভ্যালু যখন 0 তাহলে ml এর ভ্যালু only 0। ঠিক আছে, তার মানে এটা একটাই মাত্র অরবিট হচ্ছে l0, তাকে আমরা কি নাম দিই? s। তাহলে এটা হলো গিয়ে 2 নাম্বার কক্ষপথের কথা হচ্ছে, 2 নাম্বার কক্ষপথ, এটার নাম কি হয়ে গেল? 2s। ওকে,
আর এল এর ভ্যালু যখন ওয়ান, ওয়ানটা নিয়ে এবার কাজ করবো, তখন এম এল এর ভ্যালু কি হবে না -1, 0 অ্যান্ড +1। ওকে, তাহলে তিনটে অরবিটাল তৈরি হলো, তিনটে অরবিটাল 1 2 3। ওকে, তাহলে একটা হচ্ছে -1, একটা 0, একটা +1, বা +1 0 -1 যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 মানে কি, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, তো কার পি, কার থেকে পিটা পেলাম 2 এর থেকে, তাহলে এটার নাম কি হয়ে গেল 2p। মানে 2p অরবিটালে তিনটে অরবিটাল আছে, 2p সাবসেলে তিনটে অরবিটাল আছে। ক্লিয়ার হয়েছে? ওকে, n = 2 হলো। তাহলে n = 3 পারবে করতে? অবশ্যই পারবে, দেখো করো, এইমাত্র তো করলাম। তাহলে l এর কি কি ভ্যালু হবে 0 to n - 1, লেখো 0 1 and 2, তাই না? তাহলে একবার l এর ভ্যালু 0 এর জন্য বের করব, একবার 1 এর জন্য বের করব, একবার 2 এর জন্য বের করব। বের করো। l এর ভ্যালু যখন 0 তখন তাকে আমরা s বলি, তাই না? তাহলে ml এর ভ্যালু তখন কি হবে, ml এর ভ্যালু -l to +n, 0 এর জন্য তো 0ই হবে, ঠিক আছে? তাহলে এখানে একটাই মাত্র অরবিটাল। ওকে, তাহলে এটার নাম হচ্ছে 3s, 3 নাম্বার সেলের 0 সাবসেল, তাই না? তাহলে 3s। ওকে, তাহলে n এর ভ্যালু যখন 0 হলো, এবার 1 মানে কোনটা, p, তাই না? p এর কথা হচ্ছে, p সাবসেলের কথা হচ্ছে, তাহলে সরি এটা l, তাই তো? তাহলে l এর ভ্যালু যখন 1, তখন ml এর ভ্যালু কি হবে না -1 0 and +1 হবে, তিনটে হবে, তার মানে তিনটে অরবিটাল। ওকে, তাহলে এটা কার পি না 3 এর পি, তাহলে এটা হচ্ছে কি 3p। ক্লিয়ার? ওকে, তাহলে l এর ভ্যালু যখন 2, তখন ml এর কটা ভ্যালু হবে -l 2 + n, -2 -1 0 +1 and +2। কটা হলো? 5টা, তাই না? তাহলে 5টা আঁকো, 1 2 3 4 5, -2 -1 0 +1 +2, বা +2 +1 0 -1 -2 যা খুশি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এটা 2 মানে কি আমরা জানি d, তাহলে এটা d, কার d না 3d। বোঝা গেছে? একটা জিনিস কি নোটিস করছো, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তখন একটাই মাত্র অরবিটাল 1s, এখানে না তো আছে p না তো আছে d। যখন 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তখন অনলি s and p, এখানে কিন্তু কোনো d নেই বা কোনো f নেই, s and p আছে, তার মানে কি কি s হলো 2s হলো and 2p হলো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 3, তখন কি কি হচ্ছে না 3s 3p and 3d, এখানে প্রথম 3d আসছে, কিন্তু 3 তেও f নেই, তাই না? তাহলে f কখন আসবে দেখো, n এর ভ্যালু যখন 4, বসাও n এর ভ্যালু যখন 4, n এর ভ্যালু যখন 4, তখন l এর কি কি ভ্যালু হবে 0 1 2 and 3। আমরা জানি l এর ভ্যালু 3 কে আমরা f দিয়ে ডিনোট করছিলাম, তাই না? ওকে ফাইন, তাহলে এখানে l এর ভ্যালু 0 যখন, তখন ml এর ভ্যালু কি হবে 0, মানে একটাই মাত্র অরবিটাল, এবং 0 l0 এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি s, কার s, কত নাম্বার কক্ষপথের s 4 নাম্বার, মানে এটাকে বলতে পারি 4s, অবশ্যই পারি। l এর ভ্যালু এবার নেক্সট কোনটা করব, 0টা হয়ে গেল, এবার 1টা, 1 কে আমরা কি বলি না p, p বলি তো, তার মানে ml = কি বলছি -1 0 +1, তিনটে। ওকে, তার মানে তিনটে। তোমরা আরেকটা জিনিস নোটিস করো, s মানেই কিন্তু একটা অরবিট, s মানেই একটা অরবিট, তাই তো? 0 মানে s, একটা অরবিট, p মানে তিনটে অরবিট, p মানেই হচ্ছে তিনটে অরবিট, ঠিক আছে? p এর ক্ষেত্রে l এর ভ্যালু কত 1, 1 মানেই p, p এর ক্ষেত্রে তিনটে। ওকে, d, d মানে হচ্ছে l এর ভ্যালু 2, d মানেই হচ্ছে l এর ভ্যালু 2, এবং সেখানে 5টা অরবিটাল আছে। ওকে, 5টা অরবিটাল আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কত p, কত p, কত করলাম n এর ভ্যালু কত 4, তার মানে এটা হচ্ছে কি 4p। ওকে, আচ্ছা l এর ভ্যালু 1 হলো, এবার 2 করো। 2 এর জন্য ml এর কি কি ভ্যালু হয় -2 থেকে +2 পর্যন্ত, -2 -1 0 +1 and +2, তার মানে 5টা, 1 2 ঠিক করে আঁকি, প্রথম আঁকছি তো, 1 2 3 4 5, বোঝা যাচ্ছে? ওকে, 5টা 1 2 3 4 5, এটা তাহলে d হলো। l এর ভ্যালু 2 মানে হচ্ছে কি d, এবং d টা কোথা থেকে আসছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত না 4, এটাকে আমরা বলবো 4d। আর l এর ভ্যালু তাহলে 1 0 হয়ে গেল, 0 এর জন্য এটা হলো 1 এর হয়ে গেল, 2 এর হয়ে গেল, এবার কোনটা বাকি থাকলো 3, তাহলে l এর ভ্যালু 3, সেটাও বের করো, এখানে বলছি, ঠিক আছে?
এল এর ভ্যালু যখন 3 তখন এম এল এর ভ্যালু কি কি হবে, -3 থেকে +3 পর্যন্ত। লেখো -3 থেকে +3 পর্যন্ত, আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। এখানে করছি এই এল এর ভ্যালু 3, এটাকে আমরা কি বলি না এফ। তাহলে এম এল কি হবে, -3 -2 -1 0 +1 +2 +3। আমার এখানে জায়গা ছিল না বলে নিচে লিখলাম, এই যে আমার এখানে জায়গা ছিল না বলেই নিচে লিখলাম, তোমরা কিন্তু সাইডে পরপর লিখবে। -3 -2 0 -3 -2 -1 0 +1 +2 +3। কটা অরবিটাল হলো, 1 2 3 4 5 6 7, 7টা, তাই না? তার মানে 7টা অরবিটাল আঁকো এরকম করে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 and 7। ক্লিয়ার হয়েছে? ওকে, -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, ক্লিয়ার হয়েছে? এখানে প্রচুর কথা আছে, প্রচুর কথা আছে, তোমরা এটা বারবার করে প্র্যাকটিস করবে। n = 5, n = 4 অবধি হলো, তাহলে এটা f, কার f হলো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি 4, তার মানে এটা 4 এর f হচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমরা এবার n = 5, n = 1 করলাম, 2 3 4 5, 5টা তোমরা নিজেরা করো। 5 এ n এর ভ্যালু যখন 5 তখন l এর কি কি ভ্যালু পাবো, 0 to n - 1, মানে 0 1 2 3 4, তাই তো? 4 করার দরকার নেই, 3 অবধি থেকে যাবে, ঠিক আছে। n এর ভ্যালু যখন 6 তখনও তাই, l এর ভ্যালু 0 1 2 3 এই অবধি রাখবে, মানে s p d and f, s p d and f এতটা অবধি করলেই হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আমরা যখন সামারফিল্ড পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম যে n এর ভ্যালু যত ইনক্রিজ করবে তত তার এনার্জি স্টেটটা ইনক্রিজ করবে। কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখনই আমরা পেয়ে গেলাম তখন আমরা প্রথমে জানলাম যে না, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে এই যে ভাগগুলো হচ্ছে এরা বোধহয় একটাই এনার্জি স্টেটে থাকে, কারণ এটা তো একটাই মাত্র এনার্জি স্টেটেরই ভাগ। কিন্তু তারপরে দেখা গেল কি যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারেরও এনার্জির একটা ছোট ছোট পার্থক্য থাকে, মানে এদের ভ্যালু যত ইনক্রিজ করবে তাদেরও এনার্জি স্টেটটা অল্প বিস্তর ইনক্রিজ করবে। বোঝা গেছে? মানে এল এর ভ্যালু যখন 0, এটা তো 5 এর s, এটা 5 এর p, 1 মানে p, 2 মানে কি d, 5 এর d, এটা 5 এর f। ওকে, দেখা যায় 5s এর তুলনায় 5p এর এনার্জি একটু বেশি, 5p এর তুলনায় 5d এর এনার্জি আরেকটু বেশি, 5d এর তুলনায় 5f এর এনার্জি আরেকটু বেশি। ঠিক আছে, মানে প্রত্যেকটা সাবসেলের নিজেদের মধ্যে এনার্জিটাও একটু বেশি হয়। এটা আমরা সামার ফিল্ডে খুব ভালো করে বুঝেছিলাম, যারা দেখোনি অবশ্যই ক্লাসটা করে নিও। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এস এ মাত্র একটাই মাত্র অরবিটাল এস, পি তে কটা অরবিটাল, 3টে অরবিটাল, ডি তে কটা অরবিটাল, ডি তে হচ্ছে কি 5টা, 1 2 3 4 5টা অরবিটাল, আর এফ এ হচ্ছে কি 7টা, তাই তো 1 2 3 4 5 6 7। ওকে, এটা হচ্ছে কি এস, এটা পি, এটা ডি, এটা এফ। এতটা অবধি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ওকে, এখানে অনেকগুলো কথা বলা আছে, পরপর যেমন বলছি পরপর নোট করবে, ঠিক আছে। এস এ একটাই মাত্র অরবিটাল, এটার এনার্জি সেম। 1s এর তুলনায় 2s এর সাইজটা বড়, 1s এর যা সাইজ হবে 2s এর সাইজ তার তুলনায় বড় হবে, 2s এর পরে 3s এর সাইজ তার তুলনায় আরো বড় হবে, কেননা এদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। 4s এর সাইজ আরো বড় হবে, কেননা এখানে দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এস ক্যারেক্টারটা এখানে যা এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। ক্লিয়ার হয়েছে? আরো পরে বলবো, ঠিক আছে। পি তে দেখো কটা অরবিটাল আছে, 3টে, 1 2 3, ঠিক আছে। আমরা কি দেখলাম, এস এর চাইতে পি এর এনার্জি বেশি, দেখলাম তো, পি এর চাইতে ডি এর এনার্জি বেশি, কিন্তু আমরা দেখছি পি কে তো আরো 3টে ভাগে ভাগ করে যাচ্ছে, এই যে ডি কে তো আরো 5টা ভাগে ভাগ করে যাচ্ছে, এফ কে তো আরো 7টা ভাগে ভাগ করা যাচ্ছে, তাই তো। তাহলে পি এর এই যে 3টে ভাগ, স্বভাবতই প্রশ্ন আসবে যে এন কে যখন ভাগ করা গেল এবং আমরা দেখলাম এদের প্রত্যেকের এনার্জি স্টেট এক নয়, আলাদা, সিমিলারলি এই 3টের এনার্জি স্টেট কি আলাদা, বা এই 5টার এনার্জি স্টেট কি আলাদা, বা এই 7টার এনার্জি স্টেট কি আলাদা। প্রশ্ন আসছে কিনা, যদি তোমাদের মনে প্রশ্ন এসে থাকে তাহলে খুব ভালো কথা, প্রশ্নটা আসা দরকার, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে এই 3টের এনার্জি স্টেট কিন্তু আলাদা নয়, এরা সেম এনার্জি স্টেট আছে। এ তো একাই, যা আছে একাই, বাবা মার একমাত্র সন্তান, তাই না, যা আছে ওর একাই, কিন্তু এরা তো 3জন, এদের 3জনের এনার্জি স্টেট সেম,
আলাদা নয়। এই সেম এনার্জি স্টেটকে আমরা বলি ডিজেনারেট। এই এস এর তুলনায় পি এর এনার্জি বেশি, কিন্তু পি এর এই যে 3টে অরবিটাল আছে এদের 3জনাকার এনার্জি সেম, আলাদা নয়। ওকে, এই যে ডি, ডি এর 5টা অরবিটাল আছে, পি এর চাইতে ডি এর ওভারঅল এনার্জি বেশি, কিন্তু এই 5জনেরই সেম এনার্জি স্টেট আছে। ক্লিয়ার? সিমিলারলি ডি এর থেকে এফ এর এনার্জি বেশি হলেও এফ এর এই যে 7টা অরবিটাল আছে এদের প্রত্যেকের এনার্জি সেম। ওকে, মানে তারা ডিজেনারেট এনার্জি স্টেটে বিলং করছে। ডিজেনারেট কথাটার মানে হচ্ছে সেম এনার্জি স্টেট। ডিজেনারেট টার্মটা মাথায় ঢুকিয়ে নাও। ডিজেনারেট যখনই বলবো তার মানে বুঝে যাবে ডিজেনারেট কথাটাই মানে হচ্ছে সেম এনার্জি স্টেট। ওকে, ডিজেনারেট মানে হচ্ছে সেম এনার্জি স্টেট। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কি পড়লাম না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়লাম। ঠিক আছে, তাহলে দেখো এস যখন, তখন সেটা ম্যাগনেটিক ফিল্ডের একটা ডাইরেকশনে ওরিয়েন্ট করতে পারে, যার কোনো ডাইরেকশন নেই, মানে চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ডটা সেম ভাবে আছে। ঠিক আছে, পি যখন সেটা 3টে ডাইরেকশনে থাকবে, 3টে ডাইরেকশনে থাকবে। পি তে দেখো 3টে অরবিটাল মানে 3টে তার ডাইরেকশন আছে। ঠিক আছে, ডি যখন সেখানে 5টা ডাইরেকশন আছে, আর এফ যখন সেখানে 7টা ডাইরেকশন আছে, 7টা ডাইরেকশন আছে। ঠিক আছে, তার মধ্যে দেখো এখানে কি বললাম, -2, -1, 0, +1, +2। ঠিক আছে, এটা কেমন ভাবে হয় বলো তো? মনে করো এটা হচ্ছে কি ইলেকট্রনটা, ঠিক আছে, তুমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তাহলে এইটা মনে করো 0, এটা যদি আমি 0 বলি তাহলে এটা প্লাসের সাইড আর এটা হচ্ছে কি মাইনাসের সাইড। ঠিক আছে, তাহলে এই যে একদম টোটালি অপোজিট এই ডাইরেকশনটা যদি আমার বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড তার ডাইরেকশন হয়, ঠিক তার অপোজিট, একদম পুরোপুরি অপোজিট যেটা, সেটাকে আমি বলবো -2, আর এটার সম্পূর্ণ একই দিকে যেটা এর ডাইরেকশন আর এর ডাইরেকশনটাকে প্যারালাল, সেটাকে +2 বলবো। ঠিক আছে, তাহলে এই প্লাসের দিকেও তো এটাই আছে, কিন্তু এর তুলনায় একটু কম, এটাকে বলবো +1, এটা 0, এটা -1। বোঝা গেছে? এইভাবে ওরিয়েন্ট মানে ডাইরেকশনটা দেখায়। সিমিলারলি এফটা দেখো, এফটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। মনে করো এটা বাইরের ম্যাগনেটিক ফিল্ডটা, ওকে, বাইরের দেওয়া ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এটা হচ্ছে কি এফ, এটা আমার 0, তাহলে এফ এর কি কি হয়, এফ এর কোথায় দেখালাম, এফ এর হচ্ছে কি আমার এই যে -3, -2, -1, 0, +1, +2 and +3 হয়তো। ওকে, তাহলে এটা যদি আমার 0টা হয় হচ্ছে, তাহলে এটা কমপ্লিটলি -3, দেখো এর সাথে একদম অপোজিট, পুরো অপোজিট, আর এর সাথে এইটা আমি যদি আঁকি তাহলে এর সাথে পুরোপুরি একই ডাইরেকশনে যাচ্ছে কিনা, যেটা সেম ডাইরেকশনে যাবে সেটাকে আমরা +3 বলছি, যেটা একদম কমপ্লিটলি অপোজিট ডাইরেকশনে থাকছে সেটা হচ্ছে -3, আর এটা 0, তার মানে মাঝখানে কি আছে, -2, +2, +1, -2, -1। ক্লিয়ার? -3 থেকে -2 থেকে -1, 0, +1 and +2, এইরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে, মানে অরবিটালটার অভিমুখগুলো এইরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, এটা বাইরের ম্যাগনেটিক ফিল্ড, এটা বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে অরবিটালগুলো এইরকম ডাইরেকশনে কাজ করছে। ক্লিয়ার হয়েছে? যখন 0, যেটা 0 হয় এস এর জন্য মনে করো সেটা এইভাবে থাকবে। পি এরও তো একটা 0 আছে, -1 আর 0 আর +1, তাই না? পিটা কেমন ভাবে হবে, মনে করো এটা হচ্ছে কি 0, তাহলে এটা হচ্ছে কি -1, এটা হচ্ছে +1। পি এর তো মাত্র 3টে অরবিটাল আছে, 1, 2, 3, তাহলে 3টে ওরিয়েন্টেশনও আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে প্রত্যেকে? ওকে, ফাইন। এইবার আসছি তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, স্পিন কোয়ান্টাম নাম্বারটা আর কিছুই না, স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে, আমরা তাহলে কি দেখলাম, আমরা প্রথমেই দেখলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, nটা সেলটার সাইজটাকে ডিটারমাইন করছে, n এর ভ্যালু যত ইনক্রিজ করছে সাইজ তত ইনক্রিজ করছে। ওকে, l অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, কি দেখলাম, শেপ ডিটারমাইন করছে, তাই না? দু রকম শেপ দেখাচ্ছে, একটা হচ্ছে কি সার্কেল আর একটা হচ্ছে কি ইক্লিপস। তো এল এর ভ্যালু যত কম হচ্ছে ইক্লিপসটা তত ভালো ইক্লিপস হচ্ছে, তার এসেন্ট্রিসিটিটা তত ইনক্রিজ করছে, উৎকেন্দ্রতা তত ইনক্রিজ করছে, তাই না? ওকে, এই হলো এমএলটা। কি দেখলাম আমরা, দেখলাম এলটার মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের আরো কিছু ভাগ আছে যাদেরকে আমরা অরবিটাল বলছি, সেই অরবিটালগুলো ওরিয়েন্টেশন কিসের রেসপেক্টে, না বাইরে যে ম্যাগনেটিক ফিল্ডটা দেবো তার রেসপেক্টে অরবিটালগুলোর ওরিয়েন্টেশন।
কোন ডাইরেকশনে থাকবে, তার অভিমুখেই যাবে না তার একদম অপোজিটে যাবে, নাকি তার সাথে মানে তার সাথে খানিকটা অভিমুখে থাকবে, এরকম কিভাবে হয় সেসব আমরা দেখলাম। ওকে, এইবার আসছি স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা আরো খুবই সোজা একটা জিনিস। আচ্ছা, আমরা জানি নিউক্লিয়াসকে মানে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরতে থাকে, আমরা জানি তো কিরকম পাতে ঘুরতে থাকে, উপবৃত্তাকার। মনে করো এটা হচ্ছে কি আমার সূর্য, এইরকম ভাবে মনে করো আমাদের পৃথিবীটাই ঘুরছে, এইভাবে ঘুরছে। ওকে, পৃথিবীটা কি শুধু এইভাবে সরল রেখা বরাবর মানে এইভাবেই ঘুরতে থাকছে, না নিজের চারপাশেও ঘোরে, সঙ্গে নিজের চারপাশেও তো ঘুরতে থাকে, নিজের চারপাশে ঘুরতে 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 সূর্যকে ঘুরতে থাকে। দুরকম গতি দেখা যায় না, আহ্নিক গতি আর বার্ষিক গতি। এই পুরোটা যে ঘুরে আসে এটাকে আমরা বার্ষিক গতি বলি, আর নিজের চারপাশে যে ঘুরে সেটাকে আমরা আহ্নিক গতি বলি। যদি নিজের চারপাশে না ঘুরতো তাহলে পৃথিবীর একটা ফেজ সারা জীবন ধরে দিন থাকতো, অন্য ফেজটা সারা জীবন ধরে অন্ধকারই থাকতো, মানে রাত থাকতো, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এই যে নিজের চারপাশে যে একটা স্পিনিং আছে, সেম স্পিনিং ইলেকট্রনেরও আছে। আমরা কি বলছি যে ইলেকট্রনটাও নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকমভাবে ঘুরতে থাকে, তো হয় সার্কুলার পাথে কিংবা ইলেকট্রিক্যাল পাথে, যেই পাথেই ঘুরুক না কেন, মোট কথা ঘুরছে, ইলেকট্রনটা ঘুরছে। এই ইলেকট্রনটা ওরও একটা স্পিনিং আছে, ঠিক আছে? ইলেকট্রন যদি এটা হয়, ওর নিজের চারপাশেও ঘুরতে থাকে, ওর নিজের চারপাশে এরকম 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 করে সবসময় ঘুরছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ও নিজেও ওই মানে ওই পাথটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন নিজেও নিজের চারপাশে অনবরত ঘুরবে। এই ঘোরাটা দুভাবে সম্পন্ন হতে পারে, হয় ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। হয় এই ডাইরেকশনে ঘুরবে, কথাটা বোঝাতে পারছি, এইরকম ভাবে ঘুরবে, কিংবা উল্টো দিকে ঘুরবে। যদি ক্লকওয়াইজ ঘুরে তখন তাকে আমরা এইরকম ভাবে ডিনোট করব, এটা একটা স্পিনিং দেখাবো, স্পিনিং। ওকে, এইভাবে দেখাবো, এবং তার স্পিনের মান হচ্ছে গিয়ে +12। ওকে, আর যদি সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আমরা এইরকম অ্যারো দিয়ে ওই ইলেকট্রনটাকে শো করব। এগুলো হচ্ছে ইলেকট্রনের অ্যাব্রিভিয়েশন। এই ওপর দিকে অ্যারোটা দিচ্ছি, তার মানে এটাকে বলছি ক্লকওয়াইজ ঘুরছে, এবং তার ভ্যালু হচ্ছে গিয়ে +12, এবং এটার মান হচ্ছে গিয়ে -12। ক্লিয়ার হয়েছে? তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এস দিয়ে ডিনোট করছি, এবং এস এর সবসময় দুটো ভ্যালু, এস এর দুটো ভ্যালু কি, না +12 অ্যান্ড -12। +12 মানে কি? +12 মানে হচ্ছে গিয়ে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে, ওকে, এবং তার অ্যাব্রিভিয়েশনটা এরকম। এবং -12 মানে হচ্ছে ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এবং তাকে আমরা -12 দিয়ে ডিনোট করছি। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? ওকে, তাহলে আশা করি কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কোনো প্রবলেম নেই। এখানে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে এই যে অরবিটগুলো আমি আঁকলাম, এটা এস, এটা পি, পি এর কটা অরবিটাল আছে? 3টে। তারপরে ডি, ডি তে কটা অরবিটাল আছে? 5টা। তারপরে আঁকছি এফ, আঁকলাম তো 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে? তাহলে এই যে অরবিটাল, এক একটা অরবিটাল, এই প্রত্যেকটা অরবিটালে মানে এই যে এক একটা ঘরে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকতে পারবে? ম্যাক্সিমাম দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। ক্লিয়ার? প্রত্যেকটা ঘরে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। যখন ইলেকট্রন ফিল হবে তখন হয় একটাও থাকবে না, নইলে একটা থাকবে, নইলে দুটো থাকবে। কোথায় কেমন থাকবে সেগুলো আমরা পরে আবার দেখবো, অনেক রকমের প্রিন্সিপাল আছে, আমরা মানে অভ্যস্ত হয়ে যাব। তো যাই হোক, এখানে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, প্রত্যেকটা ঘরে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, এরকম, ঠিক আছে? এবার বলো তো, আমি যে 3 রকম দেখালাম, দেখো 3 রকম টাইপের আমি একে দেখালাম, এদের মধ্যে কোনটা সত্যি? মানে কিরকম ভাবে থাকে? দুটোই ক্লকওয়াইজ, নাকি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, নাকি দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ? কিভাবে থাকবে? তার যখন যেমন মন হবে তখন তেমন থাকবে না, ওইভাবে থাকে না। কেমন ভাবে থাকে? আমি সলিনয়েডের কথা বললাম তো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ, এটাও তো নেগেটিভ চার্জ। দুটো নেগেটিভ চার্জ পরস্পরের সঙ্গে কি থাকবে? তারা তো পরস্পরকে রিপেল করবে, বিকর্ষণ করবে। বলো, পরস্পরকে বিকর্ষণ করবে তো? দুটোই তো নেগেটিভ চার্জ, দুটো পরস্পরকে বিকর্ষণ করবে কিনা? তাহলে যদি দুজন পরস্পরকে বিকর্ষণ করে তাহলে তারা একসঙ্গে থাকবে কি করে? তারা একটা ঘরে কি থাকতে পারে? কখনোই পারে না। তাহলে আছে কিভাবে? সলিনয়েডের কথা বললাম, কি বললাম? যে একটা তারকে যখন আমরা এইভাবে পাক দেবো তখন সেটাকে আমরা সলিনয়েড বলবো, এবং যে ডাইরেকশনে পাক দেবো, আমি যদি ইলেকট্রিসিটি পাস করি তার মধ্যে দিয়ে, তারটাকে যে ডাইরেকশনে পাক দেবো সেই ডাইরেকশনটা হবে কি, মানে দুটো ডাইরেকশনে পাক দেওয়া যায়। ধরো এইভাবে যদি পাক দিই, তাতে যদি আমার নর্থ পোল তৈরি হয়, অপোজিটে পাক দিলে তো সাউথ পোল তৈরি হয়। এটা তো আমরা সলিনয়েডে পড়েছি নাকি? বুঝতে পারছো কি বলছি?
ধরো আমি বলছি একটা মেটাল প্লেট, একে আমরা এইভাবে পাক দিই তো নাকি, তারের সাহায্যে এইভাবে এইভাবে আমরা পাক দিই। ওকে, তো এইভাবে পাক দেওয়ার ফলে এবার ইলেকট্রিসিটি মনে করো পাস করাচ্ছি, ইলেকট্রিসিটি এখানে পাস করাচ্ছি, তাহলে এটা যদি আমার ক্লকওয়াইজ ডাইরেকশনে থাকে তাহলে সেখানে সাউথ পোল তৈরি হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে থাকে তাহলে নর্থ পোল তৈরি হবে। আর নর্থ আর সাউথ দুজন পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে তো, তাই তো। সিমিলারলি এখানে যদি স্পিনিংটা আমার ক্লকওয়াইজ হয় তাহলে যে পোলটা তৈরি হবে, যদি স্পিনিংটা অপোজিট ডাইরেকশনে হয় তাহলে অপোজিট পোল তৈরি হবে, তাই না। সেই জন্য তুমি স্পিনিং একটাতে প্লাস হাফ দেখায় অন্যটাতে মাইনাস হাফ দেখায়, ঠিক আছে। তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এখানে তো ঠিক তার উল্টো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তবেই তো তারা পরস্পরকে আকর্ষণ করবে এবং তারা একটা ঘরে থাকবে। এবার বলো তো এই তিনটের মধ্যে কোনটা ট্রু, যেটা একই ডাইরেকশনে আছে, এই দুটো না এটা? অবশ্যই এটা। একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন কখনো সেম স্পিনিং এ থাকবে না, কখনো থাকবে না, সব সময় অপোজিট স্পিনিং এ থাকবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এটা দেখাবো আমরা সব সময় এরকম ভাবে, এরকম আর এরকম, এরকম আর এরকম, এরকম আর এরকম। মানে সবসময় যদি তোমাকে এইরকমই দেখাতে হবে তা নয়, ওপর দিকে আমরা এইভাবেও দেখাতে পারি, হাফ স্পিনিং এটাও দেখাতে পারি, এরকমও দেখাতে পারি, ঠিক আছে। স্পিডে লেখার সময় এভাবেও লেখা যায়, বা তুমি লিখতেই পারো এইরকম আর এরকম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিভাবে ভর্তি হয় পরের দিন দেখাবো, আপাতত বলো এতটুকু বুঝতে পেরেছো তো? তার মানে এস অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? এটা তো এস, এস, এটা পি, এটা ডি আর এটা এফ। বলো তো এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। মিনিমাম 0 হতে পারে, 1 হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দুটো। পি তে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। এসে দুটো, পি তে 6টা, ডি তে 5টা অরবিটাল আছে তো, মানে 10টা, 5 দুগুণে 10টা। প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকবে? দুটো। এখানে কটা অরবিটাল আছে? 7টা। প্রত্যেকটা ঘরের মধ্যে কটা করে ইলেকট্রন থাকবে? দুটো। তাহলে টোটাল কটা ইলেকট্রন থাকবে? 7টা যদি অরবিটাল হয় তার মানে 14টা ইলেকট্রন থাকবে। তার মানে এস এ দুটো ইলেকট্রন, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। মাথার মধ্যে একদম গেথে নাও, ঠিক আছে। ম্যাক্সিমাম এতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? ওকে, এখানে আরেকটা জিনিস ছোট্ট করে আমি বলি। দেখো এন এর ভ্যালু আমরা কি কি জানি? 1 জানি, 2 জানি, 3 জানি, 4 জানি, 5 জানি, আর 6 জানি, অ্যান্ড 7 জানি, তাই তো। কে, এল, এম, এন, ও, পি, কিউ, এতটা জানি, ঠিক আছে। লেখো পাশাপাশি, কে, এল, এম, এন, ও, পি অ্যান্ড কিউ। এন এর ভ্যালু যখন 1 তখন আমরা কি কি পেলাম? শুধুমাত্র একটাই মাত্র অরবিটাল পেলাম, সেটা হচ্ছে 1s। ওকে, এন এর ভ্যালু যখন 2 তখন আমরা এল এর দুটো মান পেয়েছিলাম না, তাহলে 2s অ্যান্ড 2p পেয়েছিলাম তার থেকে, ঠিক আছে। এল এর ভ্যালু যখন 3 তখন কি কি পেয়েছিলাম? 3s পেয়েছিলাম, 3p পেয়েছিলাম অ্যান্ড 3d পেয়েছিলাম। খাতাটা উল্টাও দেখতে পাবে, ঠিক আছে। এন এর ভ্যালু যখন 4 তখন কি পেয়েছিলাম? 4s, 4p, 4d অ্যান্ড 4f পেয়েছি, তাই তো। এন এর ভ্যালু যখন 5 তখন কি পেয়েছি? 5s, 5p, 5d, 5f অ্যান্ড 5g পাচ্ছিলাম, এবং বলছিলাম কি জিটা এর সাথে ওভারল্যাপ করে দেয়, তাই জিটাকে লেখার কোনো দরকার নেই। 6 যখন পাচ্ছি তখন হচ্ছে 6s, 6p, 6d অ্যান্ড 6f। সিমিলারলি 7টা লেখো, 7টা হচ্ছে 7s, 7p, 7d অ্যান্ড 7f। এরকম ভাবে পেলাম তো। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার স্টেটের চাইতে 2 নাম্বারের এনার্জিটা বেশি, 2 এর চাইতে 3 এর এনার্জি বেশি, 3 এর চাইতে 4 এর বেশি, 5 এর বেশি, তারপর 6, তারপর 7, এরকম ভাবে বেশি। সিমিলারলি 2s এর চাইতে, এখানে ভালো করে দেখো, এন এর ভ্যালু যখন 1 তখন শুধুমাত্র একটাই অরবিটাল 1s। ওকে, তাহলে এখানে অরবিটালের সংখ্যা কত? একটা। এটা 2s অ্যান্ড 2p, তাই তো। এটা হচ্ছে কি 3s, s মানে একটা অরবিটাল, p মানে কটা বললাম? 3টে, আর d মানে কটা হচ্ছে? 5টা। 1 2 3 4 5টা। সিমিলারলি 4s, 4p, 4d আঁকো, 1 2 3 4 5, আর f হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7টা। সিমিলারলি 5s, 5p, 5d, 1 2 3 4 5, 5f, 1 2 3 4 5 6 7। সিমিলারলি 6 আঁকবে, 7 আঁকবে। ক্লিয়ার হয়েছে? এইভাবে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এবার বলো
এক নাম্বার কক্ষপথে আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে 2n² রুল ওয়াইজ ইলেকট্রন ফুলফিল হবে, তাই না? দেখো 2n², n এর ভ্যালু যদি 1 হয় 2n² রুল ওয়াইজ ইলেকট্রনটা ফুলফিল হবে। যেখানে n এর ভ্যালুটা কি আমরা তখন জানতাম না, n এর ভ্যালুটা আমরা জানতাম যে হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই তো, মানে n এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের ওই কক্ষপথের সংখ্যা, এটা এই হিসাবে জানতাম। তাহলে n এর ভ্যালু যখন n²টা কি মিন করছে, তাহলে n² মিন করছে নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল। দেখো n এর ভ্যালু যখন 1, তাহলে n² মানে কত 1, n² মানে 1, দেখো একটাই মাত্র অরবিটাল আছে। আর 2n² মানে হচ্ছে কি 1 × 2, তাই তো, 2 × 1, তার মানে দুটো ইলেকট্রন এখানে ফুলফিল হবে। 2n² ফলো করলো, এখানে দেখো n² মানে কত, এখানে 4, তাই না, 2 ভ্যালুটা 2 4, তার মানে 2n² মানে কত হবে না 8। দেখো তো 8 হচ্ছে কিনা, এখানে দুটো আর এখানে 6টা, এখানে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, এখানে 6টা, তাহলে হলো 8টা। এখানে দেখো সিমিলারলি n² কত হচ্ছে 3² মানে কত হচ্ছে 9, 9 তো 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমার রেকর্ডটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আমি অনেকটা বলে ফেলেছিলাম, একটু দেখে নাও। হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি। তাহলে এখানে আমি এতটা অবধি বললাম, ঠিক আছে। তাহলে n এর ভ্যালুটা যখন 2, মানে n এর ভ্যালুটা যখন 3, তখন n² 9। এখানে দেখুন 9টা অরবিটাল আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাই না, n², 9টা অরবিটাল বেরিয়ে গেল। এবং কটা ইলেকট্রন থাকবে, 9 দুগুণে 18টা, তাহলে 2n² 18 ইলেকট্রন। বোঝা গেছে? 18টা ইলেকট্রন, প্রত্যেকটাতে দুটো করে করে ফিল আপ হবে, দুটো করে করে ফিল আপ করে দেখো 18টা হচ্ছে কিনা, ঠিক আছে। এখানে দেখো সিমিলারলি n² 4 মানে কত হচ্ছে 16। দেখো তো এখানে 16টা অরবিটাল আছে কিনা, অবশ্যই আছে। এখানে দুটো, এখানে সরি একটা, এখানে 3টে, মানে 4টে, 4টা, এখানে 5টা, মানে 9টা, আর এখানে 7টা, হলো 16টা। ক্লিয়ার? তাহলে এবং প্রত্যেকটাতে দুটো করে যদি ইলেকট্রন বসে, তাহলে 2n² মানে 16 × 2 মানে 32টা ইলেকট্রন হলো। এখানেও সিমিলারলি 32টা ইলেকট্রন, কেননা 5-এ এফ অব্দি তো থাকবে, জিতে যাবে না। 5-এরও অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 0 1 2 and 3, 4 অব্দি তো যায় না, তার মানে প্রত্যেকটাতে 32টা করে করে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এবং দেখো আমি অনেক কথা বলে ফেলেছিলাম তখন ফ্লোতে, যাই হোক। এবার দেখো আমরা কি বলছি, যে 1 এর চাইতে 2 এর এনার্জি বেশি, 2 এর চাইতে 3 এর এনার্জি বেশি, 3 এর চাইতে 4 এর এনার্জি বেশি, এভাবে এনার্জিটা অনেক ইনক্রিজ করবে, ঠিক আছে। এবং এইসব কথা বললাম। আর কোথায় কিছু বলিনি, বলেছিলাম অনেক কথাই বলেছিলাম, এখন আর আসছে না মাথায় কিছু। ওকে, তাহলে ইলেকট্রনগুলো পরবর্তীকালে কিভাবে ফিল হবে সেগুলো আমরা পরে আবার দেখব, মানে পরের ক্লাসে অবশ্যই দেখব। আপাতত আশা করি আমাদের এই কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কারোর কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এই কমেন্ট সেকশনে বলো, আমি নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করব। এবং এটা বারবার করে প্র্যাকটিস করবে, পরের দিনের ক্লাসটা আরও ভাইটাল হবে। ওকে, স্টে টিউনড।